সবাই না ধাক্কা হয়ে আসে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বান্দরবন থেকে আরও একবার স্বাগত জানাই আপনাদেরকে। তো আমরা নীলগিরি রিসর্টে গিয়েছিলাম, সেখান থেকে ফিরছি। ফেরার পথে আমরা এসেছি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এইটা হচ্ছে দুইটা হাতের মতো পাহাড়ের দিকে এগিয়ে দেওয়া আছে, এই জন্যের নাম হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে এসে সবাই ছবি তোলার চেষ্টা করে। আপনিও যখন আসবেন ছবি তোলার চেষ্টা করবেন, তবে একটু ধৈর্য থাকতে হবে, কারণ এখানে অনেক লোকের ভিড় থাকে। মানে সিরিয়াল বাই সিরিয়াল যে ছবি তুলতে হয়, ছবি তোলার জন্য সিরিয়ালতে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ, তারপর হয়তো সিরিয়াল পাবেন। অনেক সময় ফাঁকা পাওয়া যায় না। তবে একটা বিষয়, এখানে আগে দেখতাম বাইকাররা বাইক তুলতো, সামনে একটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আমরা ফেরার পথে আরও একটি স্পটে চলে আসলাম। এটা হচ্ছে শুধু ভিউ পয়েন্ট লেখা ছিল, আসলে এটা মনে হয় টাইটানিক ভিউ পয়েন্ট, অর্থাৎ পাহাড়ের উপর থেকে সেই টাইটানিক সিনেমার যে আমরা জাহাজে দেখেছিলাম নায়ক নায়িকা সামনে দাঁড়িয়ে থাকে, সেই সামনে যে জায়গাটা, ওইরকম একটা পয়েন্ট করে দেওয়া আছে। এখানে অনেকে ছবি তুলছে। আমরা আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে সিরিয়াল পাইনি, তো আমরা ছবি তুলতে পারিনি। এখান থেকে পাহাড়ের ভিউটা অসম্ভব সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। আমাদের ছোটো ভাই ইকবাল সে ছবি তোলার চেষ্টা করছে। তো বন্ধুরা চলুন, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফেরার পথে চিম্বুক পর্যটন বা চিম্বুক পাহাড়, যাকে হচ্ছে কালা পাহাড় নামে অনেকে বলে থাকে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট, প্রায় 2500 ফুট উচ্চতায় অবস্থিত। আর এখানে আছে হচ্ছে একটি রেস্টুরেন্ট আছে, আর পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য জায়গা করে দেওয়া আছে। আর এখানে প্রবেশ ফি হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আমরা নীলগিরি যাওয়ার সময় সরাসরি নীলগিরি চলে গিয়েছি, আর ফেরার সময় হচ্ছে আমরা আরও যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। প্রথমে হলো আমরা দেখলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, তারপরে গেলাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, এরপর এসে হচ্ছে চিম্বুক পাহাড়। এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে কেন্দ্রগুলো বা যে স্পটগুলো আছে, সেখানে পাহাড়কে সুন্দরভাবে মানে সংরক্ষণ করা হয়েছে, বা দাঁড়িয়ে ছবি তোলা বা পাহাড় দেখার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তবে এখন প্রচণ্ড রোদ থাকায় সানগ্লাসটা পরে নিলাম। আর এই পাহাড়ের রূপটা আসলে বৈচিত্র্য, একসময় বৃষ্টি একসময় রোদ। তো অনেক সময় বৃষ্টির কারণে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি, অনেক দাঁড়িয়ে থাকতে হয়েছে, আবার এগিয়ে গিয়েছি। এই বৃষ্টি হঠাৎ করে আবার রোদ উঠে গেছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শেয়ার করে রাখি, এই চাঁদের গাড়িতে যাওয়া আসার সময় আমাদের ফোন মানিব্যাগটা খুব সাবধানে রাখবো, সানগ্লাসটাও সাবধানে রাখবো, কারণ ঝাঁকিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের একজন ট্যুরমেটের পড়ে গিয়েছে, আমার চশমাটা হারিয়ে গেছে, এজন্য সবাই সতর্ক থাকবেন। তো যাই হোক, আমরা সেখান থেকে ফিরে চলে এসেছি। হোটেলে এসে দুপুরে খাবার খেয়েছি, ফ্রেশ হয়েছি, একটু বিশ্রাম নিয়েছি। এবার বেরিয়ে পড়ছে হচ্ছে আমাদের বিকালের যে গন্তব্য, বিকালে যে দৃশ্যগুলো দেখার কথা ছিল সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের সেই যে পূর্বে নির্ধারিত চাঁদের গাড়ি ছিল, সেই গাড়ি এসে হাজির হয়েছে হোটেলের সামনে। তো আমাদের যে ড্রাইভার, সে একটু পাগলা টাইপের ছিল। ও মোটামুটি সবার আগে যাবে, ও কারো পিছনে পড়বে না। সে বাস হোক, সিএনজি হোক, যাই হোক সবার আগে যাবে। এই যে আমাদের ট্যুরমেট আর একটা গাড়ি, তাদেরকেও পিছনে ফেলে আমরা এগিয়ে চলছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে নীলাচল যাওয়া। আর নীলাচল যাওয়ার পথে আরও কয়েকটি স্পট আছে, সেগুলো আমরা দেখব, আপনাদের দেখাবো। তো ততক্ষণ সাথেই থাকুন। দেখুন পাহাড়ি রাস্তাগুলা, এই উঁচু, এই নিচু, এই মোড়, আবার হঠাৎ বৃষ্টি। এই বৃষ্টির কারণে আমাদের বেশ সময় লেগেছে। সামনে দেখা যাচ্ছে একটা স্বর্ণ মন্দির। এই মন্দিরটা বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক উঁচু, সিঁড়ি বেয়ে উঠে যেতে হয়। তবে এইখানে ভিতরে ছোট্ট একটি স্বর্ণের মন্দির আছে, বাস্তবেই আছে। তো আমরা এখানে নামতে পারিনি সময় স্বল্পতার কারণে। এরপর আমরা চলে এসেছি, এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র। সম্ভবত মেঘলা পর্যটন কেন্দ্র। এখানে প্রবেশ ফি ছিল হচ্ছে 50 টাকা করে। এইটা বিকালে দেখার জন্য খুবই সুন্দর জায়গা। তো একটা বিষয় লক্ষণীয় যে দেখলাম, আমরা এখানে কয়েকটা স্পটেই টিকিট কাটলাম, টাকা দিলাম, ওরা টিকিটটা যে ছিঁড়ে দিয়ে দিবে তা না করে পুরো টিকিটটাই নিয়ে নিছে। হয়তো এই টিকিটটা আবার অন্য কারো কাছে বিক্রি করে দেবে, আর এর ফলে হয়তো মানে মোট টাকাটা কোষাগারে জমা হবে না। যাই হোক, এটা খুবই খারাপ বিষয়। তারপর আমরা দেখতে যাচ্ছি আমাদের সুন্দর স্পটগুলো। আপনারা গিম্বেল আছে দেখছিলাম, না গিম্বেল থাকলে তো সুবিধা হয়। আমার ওই ওজন হয়ে যায়, ভালো না ভাই, একজনের কাছে রয়েছে নিলে আপনি আসেন ট্যুরে ভিডিও করবেন।
5,000 টাকা দিয়ে কিনছি। দেখছিলাম তো গেম বল সুবিধা ব্লগ করার জন্য। ভিডিও ভালো। পড়ে গেলি তো ওটা মুশকিল। রাত মাত্রই আছে, ক্যামেরা আছে। 250 টাকা মারবে। বাতা বাজবি না? হ্যাঁ না তারপরে আমি এমনি সমস্যা নাই আপনার ওটা তাউড়ার আমার ওটা পাগলা ও যাচ্ছে আপনি চালায় রুলার কোস্টার মতো আমুক ও রাগে রাগে চালাইছে আজকে গাড়ি উল্টে গেল। হ্যাঁ তাই মনে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে কতটা মজা করছি, ট্যুরমেটদের সাথে বিভিন্ন বিষয়ে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। এই মেঘলা পর্যটন কেন্দ্রে দুটি ঝুলন্ত সেতু আছে, চিড়িয়াখানা আছে, কেবল কার আছে। ঝাঁকি দেন না মিয়া, ভয় করে না? রহমান ভাই ঝাঁকি দেন কে? ঘটনা কি? কাপে কাপে পাগলে মনে করিস না, না এরকম। ওই পাশে ওই পাশে কোনটা লাফালাফি করতেছে, ইচ্ছা করে লাফাইতেছে। উপরে গেলাম করে বাড়িতে মনে হয় আমার পড়ে যাবো, ধাক্কা দাও কে না ধাক্কা হয়ে আসে। কিরে পড়ে যাবো, ভয় লাগে। ছবি তুলবো না, ছবি তোলা লাগবে তো। দুষ্টু রহমান ভাই, সে যদি নিজে এমনিতে হেঁটে যায় তাহলে তো সেতু কেঁপে যাবে, তারপরে সে উল্টো লাফালাফি শুরু করছে। যাই হোক, আমরা অনেকক্ষণ মেঘলা পর্যটন কেন্দ্রে কাটানো শেষ করে চলে এসেছি হচ্ছে আমাদের আজকের শেষ গন্তব্যস্থল বা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে নীলাচল পাহাড়। আমরা সেখানে যাব। এখানে টিকিট মূল্য ছিল হচ্ছে, ভুলে গেছি, মনে হয় 50 টাকা করেই, হ্যাঁ 50 টাকা করে ছিল। আর ওই পার্কিং দিতে হয়েছিল হচ্ছে 100 টাকা গাড়ি প্রতি। তো আমরা টিকিট নিয়ে ঢুকে পড়ছি নীলাচল পর্যটন কেন্দ্রে। এখানেও সে একই ঘটনা ঘটেছে, অর্থাৎ দেখা গেছে টিকিটটা রেখে দিয়েছে। ওরা হয়তো এটা পরে বিক্রি করবে কিনা জানি না, তবে টিকিটটা রেখে দিয়েছে। অনেক পর্যটক বেরিয়ে যাচ্ছে, আমরা এখন ভিতরে যাচ্ছি। আর ঢোকার শুরুতেই ডান পাশে দেখলাম একটা জুস কর্নার আছে, এখানে হালকা নাস্তা পাওয়া যায় বা জুস পাওয়া যায়। আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে। একটু আগে বৃষ্টি হয়েছিল, রাস্তা ভেজা, গাছপালা ভেজা, আবার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে বৃষ্টি চলে আসছে। তবে এইখানে যে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এই নীলাচল পাহাড় থেকে বান্দরবান শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যায় দূরে বান্দরবান শহরটা, পুরো শহরটা, চারপাশে পাহাড়, মাঝখানে একটা শহর। আমরা দেখতে পাচ্ছি এখানে পাকা আম, কাঁচা আম, আসলে পাহাড়ি আমগুলোর স্বাদটা অন্যরকম। এই পাহাড়ি আম বিক্রি করছে, আমরাও সেটা নিয়েছিলাম 20 টাকা করে, খেয়েছি। তো চলুন এবার আরও একটু সামনে এগিয়ে যাই, পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে যাই, সেখানে দেখি দেখার কী কী আছে। বৃষ্টির কারণে আসলে খুব বেগ পেতে হয়েছে, আমরা বেশি সময় কাটাতে পারিনি। আবার ওইখানকার যে ওই কে যেন বলে, ওরা গাড়ি চালায়, চাঁদের গাড়ি চালায় যারা, ওরাও একটা আসলে কেমন যেন পর্যটন বান্ধব না। ওরা বলে 6টার মধ্যে ফিরে আসতে হবে, না হলে বাড়তি ভাড়া দেওয়া লাগবে। মানে যদি পর্যটন কেন্দ্রে গিয়ে যদি ঠিকমতো ঘোরা না যায়, আর এলাকার যে সমস্ত বিষয়গুলো থাকে তারাও যদি সাপোর্টিভ না হয়, তাহলে ঘুরেও মজা নাই। আর এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পগুলো পিছিয়ে যাচ্ছে। আমাদের এত সুন্দর সুন্দর স্থান থাকা সত্ত্বেও আমরা আগাতে পারছি না, বিদেশি দর্শক বা পর্যটকদের আমরা আকর্ষণ করতে পারছি না। দেখা যায় এই দেশের মধ্যে ঘুরতে গেলে যে পরিমাণ খরচ হয়, এই পরিমাণ টাকায় দেখা যায় বাইরে থেকে ঘুরে আসা যায়। এই জন্য অনেকেই দেখা যায় দেশের পর্যটনকে বাদ দিয়ে বাইরে পর্যটনে চলে যায়। তো এই বিষয়ে সবার একটু সজাগ থাকা দরকার। মূলত যারা ওই পর্যটন এলাকার স্থানীয় বাসিন্দা আছে, পর্যটন রিলেটেড বিভিন্ন কাজে জড়িত আছে, তারা যদি একটু পর্যটন বান্ধব হয়, পর্যটকদের জন্য সুযোগ সুবিধা একটু বেশি দেয় বা তাদের প্রতি সাপোর্টিভ থাকে, তাহলে মনে হয় আমাদের পর্যটন শিল্পটা এগিয়ে যাবে, আমরা সুন্দরভাবে দেখতে পারবো আমাদের এই মাতৃভূমিটাকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে এসেছে হচ্ছে এই নীলাচল পাহাড়ের চূড়ায়। সুন্দর করে রং করে সিঁড়ি করে দেওয়া আছে, বাম পাশে ছবি তোলার কর্নার আছে। আর সামনে দেখতে পাচ্ছি, এটা আসলে এটা সম্পর্কে জানি না, এটা আটকানো, উপরে উঠতে দেওয়া নিষেধ। কোনো রেস্টুরেন্ট ছিল কি না, হতেও পারে। আর তার নিচে সুন্দর করে বসার জায়গা আছে, এখানে বসে
সময় কাটাতে পারেন, আড্ডা দিতে পারেন। আর তারপরে এই পাহাড়ের পাশ দিয়ে কিন্তু সেই বেষ্টনী দেওয়া আছে সুন্দর করে, যেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, পাহাড়টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো আস্তে আস্তে সামনে চলে আসলাম, দেখি ওই যে আমাদের সেই মিজান স্যার। এই মিজান স্যার চিন্তা করতেছে এখানে একটু পাহাড় কেনা যায় কিনা, পরবর্তী বাজেটে কোনো একটা ব্যবস্থা করে যদি ওই পাহাড়টা কেনা যায়। ওইখানে সে 2% জমি কিনতে চেয়েছিল। যাই হোক, আমরা এগিয়ে যাই, দেখি সামনে আর কি আছে। হ্যাঁ, বিকালের দিকে অনেক লোক আছে। তবে এখানে যদি একটা সন্ধ্যা কাটিয়ে দেওয়া যায়, সন্ধ্যার পরবর্তী মুহূর্তে থাকা যায়, তাহলে মনে হয় আরও সুন্দর লাগবে। ওই যে বললাম, আমাদের ড্রাইভার গাড়ির সমস্যার কারণে আসলে আমাদের 6টার মধ্যে চলে যেতে হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে দেখে নিচ্ছি। ওদিকে আবার বৃষ্টি তাড়া দিচ্ছে, বৃষ্টির কারণেও আবার সমস্যা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তো সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে এখানে। ওই যে সামনে যেটা নীলাম্বরী রেস্টুরেন্ট আছে, এবং তার সামনে আছে হচ্ছে রিসোর্ট, থাকার জায়গার ব্যবস্থা আছে। সম্ভবত 4 থেকে 5 হাজার টাকা করে ব্যয় করলে থাকা যাবে। অনেকে আবার বাইক নিয়ে এসেছে এখানে। এখানে নির্দেশনা দেওয়া আছে, দিক নির্দেশনা, কোনটা কোথায় কি আছে আপনারা সহজেই করে দেখতে পারবেন। এখানে মজার বিষয় হলো, প্রতিটা পাহাড় বা পর্যটন কেন্দ্রগুলোর পাহাড়ের পাশটা সুন্দর করে বেঁধে দেওয়া আছে, মানে টাইলস করা আছে, বেষ্টনী দেওয়া আছে, বসার ব্যবস্থা আছে, যেখান থেকে আপনি পাহাড়টাকে আরও সুন্দরভাবে, আমাদের প্রকৃতিটাকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন। আপনি মুগ্ধ হয়ে যাবেন, মন ভরে যাবে, অবশ্যই আপনার মনটা ভরে যাবে, ভালো লাগবে। সবাই সবার হাত উঁচু করে দেখি তো, সবাই 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 সবাই। তো বন্ধুরা, সবার সাথে মজা করে এবার সময় হলো বিদায় নেওয়ার জন্য। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা এখানে ঘুরতে যাওয়ার কোনো মজার অভিজ্ঞতা থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর এরপরে গিয়েছিলাম কক্সবাজার, সেই কক্সবাজারের ভিডিও দেখতে আমার পেজটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো দিয়ে রাখতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই সেই কক্সবাজারের বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। চলুন সুন্দর একটি গান শুনি।